হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি প্রেম আসক্তি। লিখেছেন রোজা জামান শ্রেয়া। পেটে পুরুষালী হাতের ছোঁয়া পেতে শ্রেয়া কেঁপে ওঠে। আস্তে আস্তে ফারিসের স্পর্শ এলোমেলো হতেই শুকনো ঢুক গিলে ফারিসের হাত ধরে থামিয়ে দিতে তাকে সরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। পাশ থেকে ফার্স্ট এড বক্স নিয়ে খুব যত্ন সহকারে হাতে শুকিয়ে যাওয়া রক্ত পরিষ্কার করে দেয়। শ্রেয়া হাতে ফু দিয়ে আলতো হাতে এমনভাবে মলম লাগাচ্ছে মনে হচ্ছে নিজে ব্যথা পাচ্ছে। ফারিস এক দৃষ্টিতে শ্রেয়ার দিকে তাকিয়ে আছে। তার লম্বা চুলগুলো পিছিয়ে উঁচু করে বাঁধা, পরনে তার কালো কালারের নাইট ড্রেস। জামার গলা বড় বিধায় ঝুঁকে থাকার ফলে কিছু বুকের অংশ স্পষ্ট। ফারিস সেই দিকে ঘুর লাগা নজরে তাকিয়ে ঢুক গিলে হাতে ব্যান্ডেজ করা শেষ হতে শ্রেয়া উঠে গিয়ে কাবার্ডের উপর বক্সটা রেখে ফারিসের দিকে না তাকিয়ে দ্রুত বেরিয়ে যেতে নেয়। তাকে চলে যেতে দেখে ফারিস তার সামনে গিয়ে পথ আটকে দাঁড়ায়। ফারিসের আকস্মিক এমন কাজে শ্রেয়া ভ্যাবাচেকা খেয়ে যায়। কি হলো? আমাকে যেতে দিন, আমি ঘরে যাব। ফারিসের কোনো সাড়া শব্দ না পেয়ে মেঝে থেকে চোখ সরিয়ে তার দিকে তাকাতেই দেখে ফারিস তার লাল হয়ে যাওয়া আঁখের যুগল দিয়ে ঘোর লাগা চোখে তার দিকে তাকিয়ে আছে। ফারিসের এমন চাহনি দেখে শ্রেয়ার অন্তরাত্মা কেঁপে ওঠে। ফারিস বিনা বাক্যে এক পা করে এগোতে শ্রেয়ার শুকনো ঢুক গিলে এক পা করে পিছিয়ে যায়। পিছাতে পিছাতে দেওয়ালের সাথে পিঠ লেগে অচেতনভাবে হাত লেগে সাউন্ড বক্সটি অন হয়ে হালকা শব্দে টুটা হুয়া সাস হুমে গানটি চালু হয়ে যায়। হঠাৎ এমন একটা বাজে কাজ হতেই শ্রেয়া ভয় পেয়ে দেওয়ালের সাথে আরও মিশে গিয়ে চোখ বন্ধ করে নেয়। ফারিস এক হাত পকেটে গুজে আরেক হাত দেওয়ালে রেখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের মাঝে শুধু 1 ইঞ্চি গ্যাপ। এতটা কাছাকাছি দাঁড়িয়ে আছে যে একজনের শ্বাস একজনের মুখে আছড়ে পড়ছে। ফারিসকে এত কাছে দেখে শ্রেয়ার হার্টবিট দ্রুত ওঠানামা করতে থাকে। বউ, তুমি তো আরও লম্বা ছিলে, হঠাৎ এত খাটো হলে কিভাবে? ফারিসের এমন অদ্ভুত প্রশ্ন শুনে শ্রেয়া অবাক হয়ে নিজের দিকে তাকিয়ে একবার, তারপর ফারিসের দিকে তাকায়। নাকের পাটি ফুলিয়ে বলে, দেখুন, আমি খাটো না, আমি শর্ট। আর সুন্দরী মেয়েরা শর্টই হয়। মানে 6 ফুট আর 5 ফুট আর কি। তাছাড়া শর্ট মেয়েদের ছেলেরা জড়িয়ে ধরলে তাদের বুকের সাথে মেয়েদের শরীর লেগে এক রোমান্টিক ফিল। শ্রেয়ার অসমাপ্ত কথা শুনে ফারিস বাঁকা হাসি দিয়ে শ্রেয়ার কানের কাছে তার উষ্ঠতা এগিয়ে ধীর কণ্ঠে বলে, প্রবলেম নেই সুইটহার্ট। আমার বুক শুধু না, অনেক কিছু তোমার পুচকে শরীরকে স্পর্শ করে, বিকজ ইট টু মাচ টাচিং। ফারিসের লাগামহীন কথা শুনে শ্রেয়া হতভম্ব হয়ে যায়। তার কথার মানে বুঝতে ফারিসের দিকে লক্ষ্য করতে চোখ বড় বড় হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। ফারিস এক হাতে শ্রেয়ার চুল শক্ত করে ধরে কপালের সাথে কপাল ঠেকিয়ে নেশালো কণ্ঠে বলে, আজকে যদি বেসামাল কিছু আদর করি তাহলে দিবি তো শ্রেয়া? শ্রেয়া। ফারিস ফির মাতাল করা কণ্ঠে বলে ওঠে, আমি ছুঁয়ে দিলে নিতে পারবি তো? শ্রেয়া ফারিসের দিকে তাকিয়ে অশ্রু ভেজা চোখে বলে, কেন, আপনার প্রতি এত আবেগ সৃষ্টি করছেন জেহেফিল ভাই? ফারিস শান্ত চোখে তার দিকে তাকিয়ে থেকে বলে, আজকের এই মুহূর্তটা শুধু আমাকে দে। ট্রাস্ট মি সুইটহার্ট, দুনিয়ার যত ভালোবাসা আছে এনে দেব তোকে। শ্রেয়া কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। ফারিসের ঘোর লাগা চোখে তাকালে সে নিজেও বেসামাল হয়ে সেই চাহনির গভীরতায় হারিয়ে যায় বারবার। শ্রেয়া নিজেকে ধাতস্থ করে ফারিসকে ধাক্কা মারে, কিন্তু এতে ফারিস পুরুষালী শরীরে বিন্দুমাত্র হিলদোল হলো না। দেখুন জেফিল ভাই, আপনি এখন স্বাভাবিক নেই, নেশার করে আছেন। আমি আপনার জন্য লেবুর শরবত বানিয়ে নিয়ে আসছি। শ্রেয়া চলে যেতে নিতেই ফারিস তাকে আরও কাছে টেনে নিয়ে অষ্টচকল এগিয়ে দিতেই শ্রেয়ার কোনো উপায় না পেয়ে ইচ্ছে করে কিছুটা চেঁচিয়ে বলে, কেন এমন অসভ্যতামি করছেন জেফিল ভাই? শ্রেয়ার কথা শুনে ফারিস ভ্রুকুটি করে রাগ নিয়ন্ত্রণ করে দাঁতে দাঁত চেপে বলে, কি বললি? তোর সাথে আমি অসভ্যতামি করছি? হ্যাঁ। নিজের বোনের সাথে অসভ্যতামি করতে আপনার বিন্দুমাত্র লজ্জা করছে না? লিসন, প্রথমত তুই আমার কোনো জন্মের বোন না, দ্বিতীয়ত তোর উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। শ্রেয়া তাচ্ছিল্যের সাথে বলে, যার উপর ইন্টারেস্ট নেই তার সাথে তাহলে কেন অসভ্যতামি করছেন আপনি?
প্রিয়া বারবার একই কথা বলতে ফারিসের রাগ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চোখ মুখ শক্ত করে প্রিয়ার গলা চেপে ধরে, দেওয়ালের সাথে চেপে ছাঁচালো কণ্ঠে বলে, এত যে অসভ্য বলছিস, তোর সাথে কি অসভ্যতা করেছি? টেল মি। করেছেন। প্রিয়া কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। ওকে ফাইন, এইবার না হয় অসভ্যতামি করে তার সার্টিফিকেট নেই। শ্রেয়া, মানে কি করবেন আপনি? তাকে পুরো কথা শেষ করতে না দিয়ে ফারিস তার জামার গলা ধরে ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দেয়। ফারিস গলা থেকে টাই খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। তারপর সাদা শার্টের বোতাম খুলতে খুলতে কঠোর মুখভঙ্গি নিয়ে বলে, আমি অসভ্য, তাই না? প্রিয়া শুকনো ঢুক গিলে বিছানা ছেড়ে নামতে নিতে ফারিস তাকে টেনে আবার বিছানায় ফেলে দেয়। তারপর নিজের সমস্ত ভর ছেড়ে দিয়ে ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিয়ে হাত তার উন্মুক্ত শরীরে প্রবেশ করিয়ে দেয়। বাইরে তখন একটানা মুষলধারে বৃষ্টি হচ্ছে। জানালার কাছে টুপটাপ শব্দে বৃষ্টির ফোঁটাগুলো আঘাত করে এক অদ্ভুত সুর সৃষ্টি করছে। আকাশে খানিক খানিক বিদ্যুৎ চমকাচ্ছে, তার আলো রুমের ভিতরে অল্প আলোয় আভা এনে দিচ্ছে। ফারিসের ধারালো দাঁতের তীব্র আঘাত, তার এলোমেলো স্পর্শ সহ্য করতে না পেরে ফ্রেয়া ব্যথায় কুঁকড়ে উঠতেই ফারিস হুঁশে আসে। হুঁশে আসতেই ফ্রেয়াকে ছেড়ে দাঁড়িয়ে যায়। তারপর দাঁতের দাঁত চেপে হুঙ্কার ছেড়ে বলে, আউট, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। রুমের বাইরে রাজীব খাবারের প্লেট হাতে দাঁড়িয়ে আছে। দরজা ধাক্কা দিতেই দেখে তা ভেতর থেকে লক করা। বার কয়েক ধাক্কানোর পরেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে রাদীপ ভাবে হয়তো ফারিস ঘুমিয়ে পড়েছে, তাই ডাকাটাকি না করে চলে যায়। রাদীপ চলে যেতেই তার পিছনে এক ছায়ামূর্তি রাগে ফুঁসতে থাকে। এতক্ষণ সে রুমের ভেতরে সব ঘটনা দাঁড়িয়ে থেকে দেখেছে, আর সহ্য করতে না পেরে বেরিয়ে আসে। ভালোভাবে বলেছিলাম, শুনিসনি? আজকের পরে তোর প্রতিটি সেকেন্ড আমি নরক বানিয়ে দিব, আই প্রমিস। প্রিয়া বিছানায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার সামনে ফারিস প্যান্টের পকেটে 2 হাত গুজে সোজা দাঁড়িয়ে আছে। প্রিয়া ফুপাতে ফুপাতে বলে, কোন অধিকারে বারবার আমাকে আপনি ছোন? ফারিস, যেদিন সব কিছু জানতে পারবি সেদিনই অসভ্য কথাটা বলার জন্য আবার আফসোস করিস না। ফারিসের কথা যেন তার মাথার উপর দিয়ে যায়। তার কথা আগামাথা কিছু বুঝতে না পেরে ফেলফেল করে তাকিয়ে থাকে। অবুঝের মতো বলে, মানে কিসের সত্যি? ফারিস কোনো উত্তর দেয় না। তার নীলাভ চোখ দেখে নীল আলোর রশ্মি বের হয়ে তা ধীরে ধীরে ফ্রেয়াকে স্পর্শ করে। ফারিস তার চোখে চোখ রাখতেই সে ধীরে ধীরে সেন্সলেস হয়ে পড়ে যায়। অতঃপর আজকের সকালটা কেমন শীতল পরিবেশ হয়ে আছে। বৃষ্টির শব্দে ঘুম ভাঙা সেই মন মাতানো মুহূর্ত। ঝিরঝির বৃষ্টির সুরে পুরো শহরটা যেন ঠান্ডা একটা মায়ায় মোড়া। সারা রাত ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও থামার নাম নেই। বিছানার কাঁথা মুড়ি দিয়ে এলোমেলো হয়ে পড়ে আছে ইরা। মাথার পাশে একটা ছোট্ট ঘড়ি টিকটিক শব্দ যেন ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। দরজাটা একটু হেলাতেই ধপধপ শব্দ হলে ঘরে ঢোকে লতা। লতা ছোটবেলা থেকে এই বাড়িতে মানুষ হয়েছে। লতার মা বাবা কেউ নেই, এখন যেন এই বাড়িরই অংশ সে। ইরাকে 3 বার ডাক দেওয়ার পরও কোনো সাড়া নেই। হঠাৎ আফামনি, লতার আকস্মিক চিৎকারে ইরার ঘুম খানিকটা ভাঙে। চোখ কুচকে বিরক্তি ভঙ্গিতে বলে, লতা পাতারে, যদি আমি উঠি তাহলে তোর একটাও হাড্ডি ঠিক থাকবে না, বলে দিলাম। ধমক খেয়ে লতা গিয়ে নেয় একটা শুকনো ঢোক আর দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর সে ফিরে আসে আফরিন চৌধুরীকে নিয়ে। আফরিনের হাতে তখন খুন্তি, আর সেই খুন্তি দিয়ে ইরাকে ঠাস করে বাড়ি দিতেই সে গলা ফাটিয়ে চিৎকার করে, উফ! ইরা চিৎকার করে উঠে আর বলে, লতা পাতা, তোর সাহস তো দেখি বিশাল, তোর কিডনি দিয়ে আমি ফুটবল খেলবো। লতা এক লাফে আফরিনের পিছনে গিয়ে দাঁড়ায়। কাঁদো কাঁদো ফেস করে বলে, দেখছেন ম্যাডাম, আফামনি আমার কিডনি ফোটা করে দিব কইছে। আফরিন এবার রাগে চোখ বড় বড় করে তাকায়। তুই যদি এই মুহূর্তে ঘুম থেকে না উঠিস তাহলে তোর পিছনের একটা চামড়াও আর শরীরে থাকবে না। এরা সজোরে কাঁথা মুড়ি দিয়ে গড়াগড়ি দিয়ে বলে, তাহলে তো ভালোই হবে, বিয়েটাও আর দিতে পারবা না, সারা জীবন শান্তিতে ঘুমাতে পারবো আমি। এই কথার পর ব্যাস, আরও একটা মার পিঠে পড়তে সে কাঁদো কাঁদো মুখে উঠে বসে।
উফ আম্মু, এখনো সকাল হয়নি আর অ্যালার্ম তো বাজেনি, কেন ডিস্টার্ব করছো? ইরার কষ্ট জড়িত কিউট ফেস দেখে লতা মিটমিটি হাসে। আফরিন এবার মুখ বাঁকিয়ে বলে, ঘড়িতে দেখতো জমিদারের নাতি, কয়টা বাজে? ইরা অ্যালার্ম ঘড়িটা হাতে তুলে এক পলক দেখে তার চোখ কপালে। ভুল করে সে সেট করে রেখেছে রাত 7টা। কি দেখলি? ইরা মিকি হাসি দিয়ে বলে, বাচ্চা মানুষ তো ভুল হতেই পারে। আফরিন এবার শীতল গলায় বলে, তুই বাচ্চা, এবার পরীক্ষায় যদি দুইজনের একজন ফেল করিস তাহলে ময়লাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিব। এরা চোখ বড় করে কাপা কণ্ঠে বলে, কেন মা? তাহলে তো রিক্সাওয়ালা ভাই আমাদের শোকে মারা যাবে। আফরিন আর সময় না দিয়ে বলে, 10 সেকেন্ড ফ্রেশ হয়ে পড়তে বস, না হলে। পাশে দাঁড়িয়ে থাকা লতাকে হাসতে দেখে ইরার মুখ গরম হয়ে বলে, তুই হাসছিস কেন? তোকেও রিক্সাওয়ালার সাথে বিয়ে দিব। লতা বিনুনি হাতে পাকিয়ে লাজুক ভাব বলে, আমার নিলয় ভাইয়ের লগে বিয়া দিলে আমার কোনো আপত্তি নেই। এই কথা বলেই সে লজ্জায় রুম থেকে দৌড়ে পালায়। ঘড়িতে অ্যালার্ম বাজতেই ঘুম ভেঙে গেছে আমার। পাশে গুটি মেরে ঘুমিয়েছে শিরু। তাকে দেখতে খুব কিউট লাগছে। তার কপালে আলতো ঠোঁট ছুঁয়ে দিতে শিরু পিটপিট করে এক চোখ খুলে আলসেমিতে আবার চোখ বন্ধ করে ফেলে। আড়ামোড়া ভেঙে গা থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে উঠে বসতেই পুরো শরীর জুড়ে তীব্র ব্যথা অনুভব হতেই কুকড়িয়ে উঠলাম। বুকের মাঝ বরাবর খুব জ্বলন্ত অনুভব হচ্ছে। হঠাৎ এমন অস্বাভাবিক ব্যথা হওয়ার কারণ বুঝতে পারলাম না। রাতে তো এমন ব্যথা ছিল না, তাহলে এখন হঠাৎ? পিরিয়ড হলে আমার অনেক পেট ব্যথা করে, কিন্তু আমার পিরিয়ডের ডেট না, কিন্তু কয়েকদিন পরে হবে। তাই এই ব্যথা মনে করে আর উল্টোপাল্টা কিছু না ভেবে দ্রুত বিছানা ছেড়ে নেমে বাথরুম ফ্রেশ হতে চলে গেলাম। কারণ পড়তে বসতে হবে, এক্সামের আর বেশি দিন নেই। পড়া জমতে জমতে এমন অবস্থা হয়েছে যে এখন 1 বললে 80 রান দরকার। আজ শুক্রবার, চৌধুরী বাড়ির কর্তারা আজ একসাথে বাড়িতেই। এই একটা দিন বাড়ির সব কর্তারা একসাথে উপস্থিত থাকে। ডাইনিং টেবিলে একপাশে বসে আছেন ফারাদ চৌধুরী, খুব মনোযোগ দিয়ে পত্রিকার পাতা উল্টে যাচ্ছেন। অন্য পাশে ইসহাক চৌধুরী অফিসের কিছু জরুরি ফাইল ঘেঁটে দেখছেন। নীরবতা ভাঙলেন ফারাদ চৌধুরী, গম্ভীর কণ্ঠে বললেন, গ্রিসের এক হোটেলে আজ ভোরে এক নারী গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। ইসহাক অবাক হয়ে বলে ওঠেন, কি বলছো? কিভাবে হলো? খুব রহস্যজনক। যে খুন করেছে সে নিখুঁত। সিসিটিভি ফুটেজ পর্যন্ত ডিলিট করে দিয়েছে, কোনো প্রমাণই রাখিনি। ঈশা কিছুক্ষণ চুপ থেকে ভাবলেশীন কণ্ঠে বলে, তুমি ঠিকই বলছো ভাইজান। কিছুদিন আগেও তো আমাদের ওই হাইওয়েতে এমন একটা ঘটনা ঘটেছিল, বস্তাবন্দির টুকরো করা লাশ পাওয়া গিয়েছিল। ফারাজ মাথা নাড়িয়ে বলেন, কিন্তু এখনো বের করা যায়নি কি করেছে। কি দিনকাল পড়লো বলো, যে যার মতো মানুষ মেরে যাচ্ছে। ইশাক এবার চিন্তিত কণ্ঠে বললেন, বাইরের পরিবেশ ভালো না, ফ্রেয়া আর ইরাকে একা বের হতে দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, আজ থেকে ওদের একা কোথাও যেতে দেওয়া যাবে না। রকিং চেয়ারে আধশোয়া অবস্থায় হেলান দিয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে শুভ্র। জানালা খোলা থাকায় বৃষ্টির মৃদু ছাপটা এসে তার মুখে পড়তেই মুখ কুঁচকে নেয়। রাতে শীতল ক্লান্ত থাকায় কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। শুভ্র রুমটা বেশ বড়সড়। রুমের মাঝ বরাবর একটি খাট, দুই পাশে টেবিল ল্যাম্প, একটি আলমারি আর কিছু বুকশেলফ। দেওয়ালে শুভ্র বিভিন্ন ছবি ফ্রেম টানানো। শুভ্রর ফ্ল্যাটটি অ্যাপার্টমেন্টের 8 তলায়। বাসার মধ্যে শুধুমাত্র শুভ্র এবং তার ছোট বোন থাকে। শুভ্রর বাবা মা কেউই নেই, বলতে গেলে মা থেকেও না থাকার মতো। তার যখন 4 বছর বয়স, তার মা তার বাবাকে ছেড়ে অন্য একজনের সঙ্গে পালিয়ে যায়। মা চলে যাওয়ার 2 বছর পর এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার বাবাও মারা যান। বাবা মারা যাওয়ার পর আত্মীয়রা কেউ তাদের 2 ভাই বোনকে খোঁজ নেয়নি। তারপর থেকে এতিমখানায় বড় হয়েছে শুভ্র। আর বাবা মা হারা দুধের শিশুকে নিজের হাতে খুব যত্ন করে বড় করে। কোনো দিন তার বোনকে বাবা মার অভাব বুঝতে দেয়নি। সকালে কাজের মহিলা এসে রান্নাবান্না এবং ঘরের যাবতীয় সব কাজ শেষ করে ঘরে ফিরে খেয়ে ঘুমিয়ে পড়ে। জীবনে এর বাইরে বিশেষ কোনো কাজ নেই তার। সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে, তার অফিসের কাজে নিজেকে ব্যস্ত রাখে।
টেবিলের উপর অবহেলায় পড়ে থাকা মোবাইলটা হঠাৎ তীব্র শব্দে বেজে উঠতে ঘুম ভেঙে যায় শুভ্রর। বিরক্তি নিয়ে ঘুম চড়ানো কণ্ঠে ফোন রিসিভ করে। হ্যালো বস, ফারিস ইভান যেই মেয়েটিকে ভালোবাসে তার নাম মাহদিয়া চৌধুরী ফ্রেয়া। সে এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আর তার সব ডিটেলস আমি। রিপনের কথা শুনে শুভ্রের চোখে যেটুকু ঘুম বাকি ছিল তাও নিমিষেই উঠে যায়। স্টপ, এত বায়োডাটা দিতে হবে না। আজকের মধ্যে যেভাবে হোক তাকে আমার সামনে হাজির করবি। কিন্তু কিন্তু কি? বস, ফারিস ইভান পুরো বাড়ির আশেপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে, আর মেয়েটির নিরাপত্তার জন্য অনেক গার্ডও রাখা হয়েছে। তাই এত সহজে মেয়েটিকে তুলে আনা সম্ভব না। শুভ্র চোয়াল শক্ত করে নিজেকে ধাতস্থ করে রাগ নিয়ন্ত্রণে রাখে। আমি জানতাম ফারিস ইভান কাঁচা খেলোয়াড় না, আর সে আগে থেকেই সতর্ক হয়ে আছে। তার ব্যক্তিগত জীবনে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। সে জায়গায় তো সে ব্যক্তিগত মানুষ, তাকে তো কঠোরভাবে নিরাপদে রাখবেই। তার মতো একজন ক্রিমিনাল যার মেয়েদের প্রতি অ্যালার্জি আছে, সেই জায়গায় আজ পর্যন্ত কোনো মেয়ে তাকে ইমপ্রেস করতে পারেনি। সেই জায়গায় একটা সাধারণ মেয়ে তার মন চুরি করে নিয়ে গেছে। বস, আরও একটা কথা আছে। অপারেশন থিয়েটারে একজন ইমার্জেন্সি মহিলার অপারেশন করছে ইহান। পরনে নীল অ্যাপ্রন, মুখে মাস্ক, খুব মনোযোগ সহকারে নিজের কাজ চালিয়ে যাচ্ছে সে। ঠিক তখনই একজন নার্স ওটিতে প্রবেশ করে চিন্তিত মুখে ইহানকে বলে, স্যার, একটি মেয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। ভিতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু আমি তাকে আপনার কেবিনে অপেক্ষা করতে বলেছি। কে সে? তাকে চেনো? না, কিন্তু সে বলেছে আপনি নাকি তাকে চেনেন। ঠিক আছে, তুমি যেতে পারো। দীর্ঘ 2 ঘন্টা অপারেশন শেষ হতেই খুব ক্লান্ত লাগছে ইহানের। হাতের গ্লাভসগুলো খুলে গা থেকে দ্রুত অ্যাপ্রন সরিয়ে ফ্রেশ হয়ে ক্লান্ত শরীরে কেবিনে ঢুকে ইহান। কেবিনে ঢুকতেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে তার ঠোঁট এক চিলতে হাসি ফুটে ওঠে। আগন্তুকের উপস্থিতিতে তার ক্লান্তি এক মুহূর্তে উধাও হয়ে গিয়েছে। আর মিস ধানীলঙ্কা, আপনি হঠাৎ? ইহানের কথা শুনে মেয়েটি রাগে কণ্ঠে বলে ওঠে, আপনার সাহসও দেখছি অনেক। আপনি কোন সাহসে আমাকে ফলো করে আমার বাসা পর্যন্ত চলে গিয়েছেন? বলুন, কোন সাহসে গিয়েছেন? নিজেকে কি ভেবেছেন আপনি? যা খুশি তাই করবেন, আর কাউকে কিছু বলবেন না, তাই তো? একটানা কথাগুলো বলে খানিক দম নিয়ে নাতাশা আবার বলে ওঠে, সেদিন আপনার কেবিনে এসেছিলাম বলে আপনি আমার মাথা কিনে নিয়েছেন নাকি? নাকি মেয়ে দেখলেই লোভ সামলাতে পারেন না? ইহান ঠোঁটের কোণে এক প্রস্ত হাসি এনে শান্ত গলায় বলে, রিল্যাক্স ধানীলঙ্কা, কুল। এত রাগ শরীরের জন্য ভালো না। চলুন কোথাও বসে ঠান্ডা মাথায় কথা বলি। কথা যেন আগুনে ঘি ঢালার কাজ করলো। নাতাশার চোখে এক ঘৃণা মিশে গেল। নিজেকে কি মনে করেন আপনি? আর এই আমরা বলতে ঠিক কি বলতে চাইছেন আপনি? ইহান মুচকি হেসে বলল, অনেক কিছুই তো বোঝাতে চাইছি। কি বললেন আপনি? এটা পাবলিক প্লেস। এখানে আপনাকে আর আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখলে কেউ ভালোভাবে নেবে না। চলুন কোথাও বসি। না, প্রশ্নই ওঠে না। আপনি আমার বয়ফ্রেন্ড নন যে আমি আপনার সাথে বসে মিটিং করব। ইহান এবার ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, যেতে হবে না। এই বলে সে একটানে দরজাটা বন্ধ করে দিল। দরজার শব্দে খানিক চমকে উঠল নাতাশা। মুহূর্তে তার সাহস খানিকটা গলেই গড়ল। ইহান ধীরে ধীরে এক পা করে তার দিকে এগিয়ে আসে। নাতাশা এক পা করে পিছিয়ে যায়। ভয় পাওয়ার চিহ্ন মুখে ফুটে উঠলেও নিজেকে শান্ত রাখার চেষ্টায় শুকনো ঢুক গিলে সে জড়ানো কণ্ঠে বলল, কি হলো? আপনি দরজা বন্ধ করলেন কেন? ফুলসজ্জা করতে। মানে কি? নাতাশা এবার পুরো স্তব্ধ, চোখ বড় বড় করে তাকিয়ে আছে ইহানের দিকে। নাতাশার ভয়ার্ত মুখশ্রী দেখে ইহান এবার ঠোঁট বাঁকিয়ে ডেভিল স্মাইল দেয়। ইহান তার দিকে খানিকটা ঝুঁকে নরম কণ্ঠে বলে, কি মিস ধানীলঙ্কা, চুপ হয়ে গেলেন যে? সাহস শেষ বুঝি? এতক্ষণ তো খুব সাহস দেখাচ্ছিলেন, তাহলে এখন ভয় পাচ্ছেন কেন? নাতাশা চোখে মুখে শক্ত করে উনার অংশটুকু মুষ্টি করে ধরে রেখেছে। ইহান এবার স্বর নিচু করে বলে, একজন হার্ট সার্জনের সাহস সম্পর্কে জেনে শুনে প্রশ্ন করছিলেন তো মিস? নাতাশা কোনোরকম বলল, দেখুন, আমি কথাটা ওভাবে বলিনি। তাহলে কিভাবে বলেছিলেন সেটা তো জানতে চাইছে আমার নিরীহ মন। আমাকে ফলো করা ছেড়ে দিন।
আর যদি না ছাড়ি? নাতাশা আর কোনো উত্তর দিল না। এক ঝটকা ইহানকে সরিয়ে দিয়ে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। কয়েক কদম গিয়ে হঠাৎ সে থেমে দাঁড়ালো। এরপর ঘুরে তাকাতেই চোখ চাপা রাগ মেশানো বিদ্রুপ নিয়ে বলে, লাস্টবার বলে দিচ্ছি, আমার ব্যাপারে নাক গলানো বন্ধ করুন। কথাটা বলে থপথপ পা ফেলে বেরিয়ে যায় সে। নামাজের সময় হয়ে এসেছে। আসরের আজান ভেসে আসছে দূরের মসজিদ থেকে। মাগরিবের নামাজ শেষ করে ম্যাথ বই নিয়ে পড়ার টেবিলে বসে আছে ফ্রেয়া। পড়ছে বললে ভুল হবে, বইয়ের দিকে খুব মনোযোগ সহকারে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ থেকে একটা শ্বাস ছেড়ে সোজা হয়ে বসে। আজ পর্যন্ত জীবনে একটানা 1 ঘন্টা পড়েছে কিনা সন্দেহ আছে। পড়া জমতে জমতে এমন অবস্থা, এখন 1 বলে 80 রান দরকার। এতদিন যা একটু ছিল, তারপরে হঠাৎ একটা প্রেমের বাতাস লাগলো আমার গায়ে। তারপর থেকে লেখাপড়ার নাজেহাল অবস্থা আমার। টানা 20 মিনিট পড়তেই নিজেকে এখন বেগম রোকেয়া মনে হচ্ছে। এরার জন্য টিচার রাখা হয়েছে। আমার জন্য চাচু রাখতে চেয়েছিলেন, কিন্তু আমি দেইনি। কারণ এত টিচার রাখলে পড়াশোনায় আমি ফাঁকিবাজি করতে পারবো না। তাই অবশ্য আমার টিচারের প্রয়োজন হয় না, তবে কিছুদিন যাবৎ একজন টিচার রাখা হয়েছে আমার জন্য, যেহেতু সামনে এইচএসসি এক্সাম। তাই তবে আগে আমার যে সাবজেক্টে প্রবলেম হতো, রাফাকে বললে সে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, তাই আর সমস্যা হয়নি। তবে মাঝে মাঝে রাদীপ ভাইও বুঝিয়ে দেয়। একটা ম্যাথ কিছুতেই বুঝতে পারছি না। এইদিকে আজকে 2 দিন যাবৎ স্যার আসবেন না বলেছেন, আর রাফাকে বার কয়েক ফোন দিয়েছে, কিন্তু বরাবরই তার নাম্বার বন্ধ বলছে। আর বাসায় রাদীপ ভাইও নেই। সব মিলে খুব বিরক্তি লাগছে। বিছানায় অসহায়ের মতো পড়ে থাকা আমার মোবাইলটা টুংটুং শব্দ করে উঠতেই বেজে গেলে আমার পড়ার শেষ ঘন্টা। দ্রুত বই বন্ধ করে গিয়ে থপ করে বিছানায় বসে ফোন চেক করে দেখি আমাদের লেট লটিফ গ্রুপ থেকে সবাই মেসেজ করছে। সবার একই মেসেজ, প্রিপারেশন কেমন। মেসেজ টাইপ করতে আমার খুব বিরক্ত লাগে, তাই মেসেজ না করে সরাসরি ফোন দিলাম। পরন্ত বিকেলে ইরাকে নিয়ে বেরিয়েছি ফুচকা খেতে। আজকে কেন যেন খুব খেতে ইচ্ছে করছিল, তাই কোনো কিছু না ভেবেই বেরিয়ে গেলাম ফুচকা খেতে। আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে হাসান মামার ফুচকার টক দোকান। ওনার হাতের ফুচকার ফ্যান আমরা 2 জন। 2 প্লেট ঝাল ফুচকা অর্ডার দিয়ে 2 জন চেয়ারে বসে আছি। আচ্ছা ইরা, তোর কি মনে হয় জেফিল ভাই আর বাতাসের মাঝে কোনো সম্পর্ক আছে? আমার কথা শুনে ইরা ফোন থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকায়। আমারও তো তাই মনে হচ্ছে। যদি এটা সত্যি হয় তখন হলে হবে। তাছাড়া জেফিল ভাই আর নাতাশা আপু একসাথে বিদেশে ছিল শুনলাম। ইরার কথা শুনে বেশ চিন্তায় পড়ে গেলাম, কারণ কথাটা তিতা হলেও সত্যি। কালকে নবীনবরণ অনুষ্ঠান মনে আছে তোর? ইরার কথায় ফ্রেয়া আনমনে বলে ওঠে, ফুচকা আসতেই 2 বোন কথা বাদ দিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। একটা মানুষ কতটা ফাজিল হলে আর খারাপ হলে আমি আর পড়বো না এমন ডাহা মিথ্যা কথা স্যারকে বলে তাকে আর আসতে না বলে দিতে পারে। কিছুক্ষণ আগে বড় চাচু স্যারকে ফোন দিয়েছেন, তিনি আজ আসবেন কিনা তা জানার জন্য। অবশ্য আমিই বলেছিলাম চাচুকে ফোন দিতে। স্যারকে জিজ্ঞেস করতে তিনি এই কথা বললেন। স্যারের মুখে এমন কথা শুনে আমি পুরো হতভম্ব হয়ে গিয়েছি। তারপর যখন শুনলাম যে এই মহান কাজটা জেফিল ভাই করেছেন, তখন মনে হচ্ছিল ওনাকে এখন সামনে পেলে চিবি খেতাম। এইদিকে রাগ হচ্ছে আমার, চিন্তাও হচ্ছে আমার, কারণ অনেক পড়া জমে আছে। কি করব কিছুই বুঝতে পারছি না। সোফার রুমে কাঁদো কাঁদো মুখে বসে আছি। পাশে চিন্তিত মুখে বসে আছেন বড় চাচ্চু। বড় চাচ্চুকে এভাবে রেগে থাকতে দেখে বড় কাকিমণি বিরক্তি নিয়ে বলেন, আহা, রেগে যাওয়ার কি আছে বুঝলাম না। শুধু শুধু ছেলেটাকে দোষ দিচ্ছিস। আমার ছেলেকে আমি চিনি, এই কাজটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। কাকামণির কথা শুনে বড় চাচু কটমট করে তাকিয়ে বললেন, তাহলে কোথায় তোমার সেই নবাব পুত্র? তাকে ডাকো, আর জিজ্ঞেস করো কোন মহৎ কাজ উদ্ধার করতে গিয়ে সে স্যারকে না করেছে। জেফিল বাসায় নেই, আসলে তাকে আমি জিজ্ঞেস করব। জেফিল ভাই যতই দোষ করুক, কাকিমণির কাছে সে সদা সর্বদাই নির্দোষ থাকবে। তাই কাকিমণিকে কিছু বলে লাভ নেই। তাই চাচ্চুর কাছে নালিশের স্বরে বলে উঠলাম, ও চাচ্চু, তোমার ছেলে তো স্যারকে আসতে না করে দিয়েছে, এখন কি হবে? আমার কথায় বড় চাচ্চু আমাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুই চিন্তা করিস না, কালকের মধ্যে আমি তোর জন্য প্রাইভেট টিচারের ব্যবস্থা করছি। আজকে একটু কষ্ট কর মা।
পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে গেছি, কারণ 10টার মধ্যে আমাদের সবাইকে কলেজে উপস্থিত থাকতে বলা হয়েছে। অলরেডি 9:30 বাজে। পুরো রুম চড়ে কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। একটাও শাড়ি আমার মন মতো খুঁজে পাচ্ছি না। অনেক কষ্টে একটা শাড়ি বের করেছি পরার জন্য, তা আবার এর সাথে মিলিয়ে ব্লাউজ পাচ্ছি না। অনেক ঘাটাঘাটি করে অবশেষে লাল রঙের একটা ব্লাউজ পেয়েছি। অবশ্য আমার শাড়িটা কালো আর লালের মিক্স, তাই এটাই নিলাম। দ্রুত পেটিকোট আর ব্লাউজ নিয়ে ছুটলাম ওয়াশরুমে। কিন্তু বিপত্তি ঘটে শাড়ি পরতে গিয়ে, কারণ আমি শাড়ি পরতে পারি না। সবাই শাড়ি পরবে, তাই বাধ্য হয়ে আমাকেও পরতে হচ্ছে। অর্ধেক শাড়ি পরে বাকি অংশ গায়ে পেঁচিয়ে বেরিয়ে গেলাম উদ্দেশ্য কাকিমণির রুম। রাস্তার পাশে কিছু ছেলেকে বেদমভাবে পেটাচ্ছে ফারিসের দলের লোকেরা। ইতিমধ্যে তাদের নাক মুখ দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে, তবুও থামছে না, মেরেই যাচ্ছে তাদের। সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে হাতে রিভলভার নিয়ে বসে আছে ফারিস। তার পাশে পিছনে হাত কুচে দাঁড়িয়ে আছে রাদীপ আর অ্যাসিস্ট্যান্ট নাহিদ। সবাই দৃষ্টি স্থির সামনের দিকে। অনবরত মারার পর ফারিস চোখের ইশারায় থামতে বললে তারা থেমে যায়। ফারিস শীতল চোখে তাকায়। এবার বল, কার আদেশে আমাদের দলের লোকদেরকে মেরেছিস? একটি ছেলে রক্তমাখা মুখে শুকনো ঢোক গিলে বলে, আমাদের কোনো দোষ নেই, আমাদের করতে বলা হয়েছিল, তাই মেরেছি। ফারিস রিভলভার কপালে ঠেকিয়ে গম্ভীর মুখে বলে, এবার বল, তোদের এখন কি শাস্তি দেওয়া যায়? পাশ থেকে রাদীপ দাঁতে দাঁত পিষে বলে ওঠে, এগুলোকে জানে মেরে ফেলো ভাইয়া। এই কুত্তার বাচ্চাগুলো কিছুদিন আগে রাস্তায় পথ আটকে বনুকে ডিস্টার্ব করেছিল। রাদীপের কথা শুনে ফারিসের মুখমণ্ডল কঠোর হয়ে ওঠে। ছেলেগুলো ফারিসের রক্তলাল চোখের দিকে তাকিয়ে ভয়ে সিটিয়ে যায়। মরার শখ জেগেছে, তাই না? যে মানুষটার গায়ের স্পর্শ করা বাতাসকে আমি সহ্য করতে পারি না, সেই জায়গায় তোদের সাহস কিভাবে হয় তার দিকে চোখ তুলে তাকানোর? কত বড় কলিজা নিয়ে তার দিকে তাকানোর সাহস করেছিস? রাগে ফারিসের পুরো শরীর কাঁপছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে তাদের দিকে রিভলভার তাক করে তার ছেলের হাসি হেসে বলে, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বলেই যখন গুলি ছোড়ার প্রস্তুতি নিচ্ছে, তখনই পিছন থেকে কারো খিলখিল করা হাসির শব্দ পেতেই ফারিসের হাত থেমে যায়। হাসির শব্দ অনুসরণ করে পিছনে ঘুরে তাকাতেই থমকে যায়। ফারিসের দু চোখ শীতল হয়ে আসে। ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে সামনে হেঁটে যাওয়া শাড়ি পরিহিত অষ্টাদশীর দিকে। রিভলভার তাক করে হাতে মৃদু কম্পন শুরু হয়। বুকের বাঁ পাশে কিঞ্চিত ব্যথা অনুভব হতে আর দাঁড়িয়ে থাকতে না পেরে কন্ট্রোল হারিয়ে থপ করে চেয়ারে বসে পড়ে ফারিস। শুট করতে গিয়ে হঠাৎ থেমে যাওয়ার রাদীপ আর নাহিদ ভরকে যায়। ফারিসের দৃষ্টি অনুসরণ করে পিছনে ঘুরতেই রাদীপের চোখ আটকে যায় লাল টকটকে শাড়ি পরিহিত রাফার দিকে। ফারিস, নাহিদ, শুট তুই কর, আমার পক্ষে আর সম্ভব না।